গতদিনের ভিডিওতে তোমাদের জন্য অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের টপ অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে এসেছিলাম। তো আজকে আমরা তোমাদের সেই টপ অধ্যায় ভিত্তিক সাজেশনের অধ্যায়গুলোর কোন কোন টপিকগুলো পড়বা এবং কোন কোন টপিকগুলো পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক সিকিউ কমন পাবে এবং সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার ওঠানো যায়। তো চলো শুরু করা যাক। এখন অর্থনীতির টপ যে 7টি অধ্যায় দেওয়া হয়েছিল সেই 7টি অধ্যায়ের বিভিন্ন যে টপিকগুলো মূলত আমাদেরকে পড়তে হবে, যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো ধারাবাহিকভাবে এখানে তুলে নেওয়া হচ্ছে এবং তুলে নেওয়ার পরে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ বিস্তারিত বলবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো ঠিক আছে, আমরা এখানে প্রথমত অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করি যে আমরা প্রথম অধ্যায় থেকে কি পড়বো। প্রথম অধ্যায় থেকে আমরা সাধারণত পড়বো উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই রেখাটার ভিতরের বিন্দু এবং বাইরের বিন্দু, ভিতরের বিন্দু কি বলছে যেটা অদক্ষ অঞ্চল বা বেকারত্ব নির্দেশ করে, এবং বাইরের যে বিন্দুটা বাইরের বিন্দুর কি নির্দেশ, অর্জনযোগ্য অঞ্চল, যেটি সম্পদের সীমিত অংশ নির্দেশ করে। এবং এখানে অর্থব্যবস্থা আমাদের সাধারণত 4টা অর্থব্যবস্থা আছে, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামিক। তো আমরা সাধারণত এই 3টা পড়লে এই 3টা থেকে সর্বোচ্চ কমার সম্ভাবনা বেশি থাকে। আমরা এই 3টার কি করবো, বৈশিষ্ট্য করবো। ওকে, আচ্ছা, আমরা এখানে মৌলিক অর্থনৈতিক সমস্যা আমাদের 3টা পিএসএমএসএম এর মধ্যে। একটা হচ্ছে কি উৎপাদন করবে, কি উৎপাদন করবে এবং কার জন্য উৎপাদন করবে। আমরা এই 3টা একটু দেখে নিব। এবং অধ্যায় 2 থেকে কি আছে, উপযোগ। উপযোগ খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই উপযোগ থেকে অনেকবার কোশ্চেন এসে থাকে, যে মোট উপযোগ বা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলতে পারে, অথবা ঘরে আসতে পারে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্ক রেখো, অথবা কোন বিধি কার্যকর হয়েছে। যখন বলবে কোন বিধি কার্যকর হয়েছে, তখন আমরা কি করব, এখান থেকে আমরা প্রান্তিক উপযোগ বের করবো। প্রান্তিক উপযোগ বের করে দেখবো যে প্রান্তিক উপযোগের মানটা হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে। যদি হ্রাস পেয়ে থাকে তখন আমরা দেখবো কি এখানে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। আমরা যদি এখন দেখি 2 নম্বর টপিক কি আছে, চাহিদা ও যোগান রেখা অঙ্কন, অথবা চাহিদা ও যোগান সমীকরণ থেকে অথবা চাহিদা যোগান সূচি থেকে তোমাদেরকে চাহিদা রেখা অঙ্কন করতে বলবে। এবং এখানে আরেকটা আসতে পারে কি, চাহিদা যোগানের ভারসাম্য, অর্থাৎ কিউডি ইকুয়াল কিউএস, এইটা দিয়ে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, আরেকটা কি আছে, স্থিতিস্থাপকতা, খুবই গুরুত্বপূর্ণ, যেখানে দাম স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতার অনেকগুলো অঙ্ক বা প্রশ্ন এখান থেকে এসে থাকে। আমাদেরকে অধ্যায় 3 দেখায়। অধ্যায় 3-এর এখানে কি আছে, উৎপাদন। প্রথম পার্টটা হচ্ছে উৎপাদন পার্টটা এবং এই উপযোগ পার্টটা, এই দুটোই একই, শুধুমাত্র উপযোগে কি লেখা হয়, ইউটিলিটি, আর এখানে উৎপাদনের প্রোডাকশন। এই উপযোগ নির্ণয়ের যে সিস্টেম, উপযোগ নির্ণয় সেই একই সিস্টেম। তো আমরা এখানে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কনটা অনেক সময় এসে থাকে। তো আমরা এখানে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কনটা দেখবো, এবং সাথে কি এসে থাকে আমাদের এখানে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন সম্পর্ক এবং বিধি। বিধি বলতে কি বলছে এখানে, যে কোন বিধি কার্যকর হয়েছে, ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধি নাকি ক্রম বর্ধমান নাকি স্থির বা সমানুপাতিক। আচ্ছা, এইবার আমরা কি বলবো, এখানে ব্যয়ের পার্ট। ব্যয়ের পার্ট কি আছে এখানে, টিসি টোটাল কস্ট, এসি অ্যাভারেজ কস্ট, টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টিবিসি টোটাল ভ্যারিয়েবল কস্ট, এমসি মার্জিনাল কস্ট, এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট, এভিসি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ মোট ব্যয়, গড় ব্যয়, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়। এইগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক মান বের করতে বলে বা মান নির্ণয় করতে বলে। আচ্ছা, আর ঘদকে কি আছে, ঘদকে এখানে দেশে থেকে আমার এসি ও এমসি এর সম্পর্ক লেখো। এসি এমসি একটা সম্পর্কটা তোমরা ভালোভাবে পড়ে নিবা ইনশাল্লাহ। এই ছিল আমার অধ্যায় 1, 2 এবং 3-এর সাজেশন। 4, 8, 9, 10। এখন আমরা দেখব অধ্যায় 4 থেকে আমাদের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সাধারণত। অধ্যায় 4 যদি দেখি আমরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখান থেকে আমাদের একটা ভারসাম্যের অঙ্ক দেয়, বা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা চিত্র দিয়ে দেয়। ওই চিত্র থেকে বলে দেয় কি, যে এখান থেকে তোমরা মুনাফা নির্ণয় করো, অথবা বলতে পারে মোট আয় নির্ণয় করো। এবং ঘদায় কি আসতে পারে, যে এসি রেখার পরিবর্তন হলে তখন ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। এসি রেখা ভারসাম্যের উপর দিয়ে যেতে পারে, এসি রেখা ভারসাম্যের নিচ দিয়ে যেতে পারে। তো এসি রেখার পরিবর্তনের মধ্য দিয়ে তখন ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে, বা এই ফার্মটি ভবিষ্যতে উৎপাদন চালিয়ে যাবে কি যাবে না, এরকম কোশ্চেন আসবে। এবং একচেটিয়া বা অপূর্ণ প্রতিযোগিতা, এখান থেকেও সেই একই প্রশ্ন। এখানে একচেটিয়ামূলক বাজারের চিত্র থাকবে, ভারসাম্য চিত্র থাকবে। এই ভারসাম্য চিত্র থেকে তোমাকে বলবে যে মুনাফা নির্ণয় করো, অথবা বলবে মোট আয় মোট ব্যয় নির্ণয় করো, অথবা বলতে পারে ঘরে আসতে পারে কি, যে এসি রেখার পরিবর্তনের মাধ্যম দিয়ে যে এই ফার্মটি ভবিষ্যতে উৎপাদন চালিয়ে যাবে কি যাবে না, সেটি চিত্রের আলোকে ব্যাখ্যা করো। তো এই ছিল আমাদের 4 অধ্যায়। এখানে 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি তুমি উত্তর করতে পারো, সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় এখান থেকে। এবং যদি আমরা দেখি অধ্যায় 8, অধ্যায় 8 কি আছে, খাজনা।
অধ্যায় আর কি আছে? খাজনা। খাজনার অধ্যায়ে আমাদেরকে এখানে আধুনিক খাজনাতত্ত্ব পড়তে হবে এবং রিকার্ডো খাজনাতত্ত্ব পড়তে হবে এবং নিম খাজনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছরই যেহেতু তোমাদের এবছর থেকে পরিপূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, গত কয়েক বছর পরিপূর্ণ সিলেবাসে পরীক্ষা হয় নাই, তো ওদের এই 8 অধ্যায় ছিল না, এবং এখন থেকে এই 8 অধ্যায় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এখান থেকে আধুনিক খাজনাতত্ত্ব এবং রিকার্ডো খাজনাতত্ত্ব অনেক বেশি আসে। এবং পাশাপাশি তোমরা মোট খাজনা ও নেট খাজনা নির্ণয়টাও দেখে নিবা। যদি আমরা দেখি অধ্যায় 9, অধ্যায় 9টা কি আছে? এখানে আমাদের সামগ্রিক আয় ও ব্যয়। অধ্যায় নাম কি? সামগ্রিক আয় ও ব্যয়। এখান থেকে জিএনপি, জিডিপি, এনএনপি, এনএনআই, এনডিপি এইগুলো তোমরা নির্ণয় শিখবা। কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় জিএনপি অথবা জিডিপি নির্ণয় করতে বলতে পারে, অথবা এনএনপি, এনএনআই নির্ণয় করতে বলতে পারে। এবং পাশাপাশি তোমরা কি দেখবা যে এই টপিকের পরে ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় কোনটা? যে এডি ইকুয়াল এএস, অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়াল অ্যাগ্রিগেট সাপ্লাই, এর মধ্য দিয়ে ভারসাম্য জাতীয় নির্ণয় করা। অর্থাৎ অয় সমান সমান সি প্লাস আই প্লাস জি। তখন তোমার উদ্দীপকের মান থাকতে পারে সি, আই, জি এবং এক্স মাইনাস এম। তোমার সেই উদ্দীপক অনুসারে তোমাকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে। তখন 2 খাত বিশিষ্ট বলতে পারে, কোনো 3 খাত, কোনো 4 খাত বলতে পারে। আচ্ছা, ভোগ ও সঞ্চয় রেখা অঙ্কন। এখানে আমাদের যে সি আছে, সিটা হচ্ছে কনজিউম বা ভোগ। এই ভোগ রেখা বা সঞ্চয় সেভিংস এস রেখা অঙ্কন করতে বলতে পারে, অথবা সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে জাতীয় আয় নির্ণয়। আমরা যদি লাস্ট দেখি আমাদের অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংকিং। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়টা। এখান থেকে হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব, ফিচারের মুদ্রার পরিমাণ তত্ত্ব যেটা দেওয়া আছে এমপি ইকুয়াল পিটি। এখান থেকে একটা অঙ্ক প্রতি বছরই প্রায় আসে। তারপর কি বলবো এখানে? বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের পার্থক্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য এবং এদের কার্যক্রমটা পড়ে ফেলবা। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন। বাণিজ্যিক ব্যাংকের কি? ঋণ সৃজন। এটা তোমাদের দেখবার সূত্র আছে বইয়ে, যে প্রাথমিক আমানত গুণ অন বাই রিজার্ভ হার। তোমরা যদি এইগুলো যদি তোমরা একটু মোটামুটি শেষ করতে পারো, তো এখান থেকে সর্বোচ্চ সংখ্যক সিকিউ কমন আসার সম্ভাবনা রয়েছে, এবং এই অধ্যায়গুলো থেকে উত্তর করলে সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার ওঠানো সম্ভব। অর্থনীতি প্রথম পত্রের এই সাজেশনগুলো তোমরা ফলো করবে ইনশাল্লাহ, এবং আশা করা যায় এখান থেকে সর্বোচ্চ সংখ্যক নাম্বার ওঠাতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এইচএসসি 26।